আছে তো পড়বেন, এই জন্যই তো গাটারটা দিয়ে দিচ্ছি। যাই হোক, তাহলে কি কি বললাম? যার সম্পর্কে কিছু বলা হবে সে হচ্ছে উপমিত, তার সঙ্গে যার তুলনা টানা হবে তাকে কি বলা হবে? উপমান। এই দুজনের মধ্যে তুলনা টানতে গিয়ে যে শব্দটা ব্যবহার করা হবে ন্যায় বা মতো, তাকে কি বলা হবে? তুলনাবাচক শব্দ। আর যে ধর্মের দ্বারা দুজনকেই নির্দেশ করা সম্ভব হবে, অর্থাৎ মেয়েটি এবং লতা দুজনকেই নির্দেশ করা সম্ভব হবে, তাকে কি বলবো? সাধারণ ধর্ম। তাহলে লিখে নিতে হবে উপমিত কাকে বলছি? তাহলে যার সম্পর্কে কিছু বলা হয় তাই হলো উপমিত। যার সম্পর্কে কিছু বলা হয় তাই হলো উপমিত। উপমিতের সঙ্গে যার তুলনা টানা হয়, উপমিতের সঙ্গে যার তুলনা টানা হয় তাই হলো উপমান। উপমিতের সঙ্গে যার তুলনা টানা হয় তাই হলো উপমান। যে শব্দের দ্বারা উপমিত এবং উপমানের মধ্যে তুলনা টানা হয়, উপমিত এবং উপমানের মধ্যে তুলনা টানা হয় তাকে বলা হয় তুলনাবাচক শব্দ। তাকে বলা হয় তুলনাবাচক শব্দ। যে ধর্মের দ্বারা, যে একটি মাত্র ধর্মের দ্বারা, যে একটি মাত্র ধর্মের দ্বারা, যে একটি মাত্র ধর্মের দ্বারা উপমিত এবং উপমান, উপমিত এবং উপমান উভয়কেই নির্দেশ করা যায় তাকে বলে সাধারণ ধর্ম। সাধারণ ধর্ম বুঝাই হচ্ছে? ঠিকঠাক? হ্যাঁ ঠিকঠাক? ওপরে টাইমিং দেখাচ্ছে তো? ঠিক আছে। তাহলে এই চারটে কেন জানলাম আমরা? কি দরকার পড়েছিল আমাদের এই চারটে জানার? এই চারটে জিনিসের সঙ্গে এই উপমিত উপমানের সম্পর্ক আছে। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে উপমিত উপমান আছে। কি সম্পর্ক? আমরা প্রথমে যাব উপমান কর্মধারায়। আমরা প্রথমে যাব উপমান কর্মধারায়। কেন? তার একটা কারণ আছে। আমি দুটো উদাহরণ দিই, তাহলে ব্যাপারটা আরো স্পষ্ট হবে। প্রথম উদাহরণ দিলাম কাজল কালো, আরেকটা দিলাম তুষার শুভ্র। দুটো উদাহরণ দিয়েছি। এইবার দেখো পরপদে কি আছে আগে লক্ষ্য করবে। পরপদে কি আছে? কালো, শুভ্র, সাদা। কালো সাদা এগুলো কি? বিশেষণ, তাই তো? তাহলে পরপদে বিশেষণ, পূর্বপদে কি আছে? বিশেষ্য। তাহলে বিশেষ্যযুক্ত বিশেষণ। এবার প্রশ্ন উঠবে যে স্যার আর কোন সমাসে কি এই নিয়ম আছে? নেই। তার মানে ইউনিক নিয়ম, বিশেষ্য প্লাস বিশেষণ। আমাদের সাধারণ কর্মধারায় কি ছিল? বিশেষণ প্লাস বিশেষ্য। কিন্তু এখানে কি পেয়েছি? বিশেষ্য প্লাস বিশেষণ। তাহলে পূর্বপদ বিশেষ্য, পরপদ বিশেষণ। 100% ড্যাম শিওর উপমান কর্মধারা। এইবার
আর একটু দেখে নিতে হবে যে এইটি যদি বিশেষ্য হয় আর এইটি যদি বিশেষণ হয়, বিশেষণ মানেই ধর্ম, তাহলে এটা সাধারণ ধর্ম কিনা একটু দেখে নিই। কার সাধারণ ধর্ম হতে পারে? উপমা বিশেষ্যের। তাহলে বিশেষ্যটা কোথায় থাকবার কথা, কেন থাকবে? হয় এখানে থাকবে, নয় এখানে থাকবে। কারণ উপমিত এবং উপমান দুটোই বিশেষ্য হতে হবে। তাহলে হয় এই বিশেষ্যটা, নাহলে এই বিশেষ্যটা হতে হবে। তাহলে দেখো এই বিশেষ্যটা যদি ধরে নিতে হবে এই বিশেষ্যটা, তাহলে কাজল কালো হতেই পারে, কাজল তো কালো, তাহলে কাজলের লক্ষণ বা সাধারণ ধর্ম হচ্ছে কালো। তাহলে মাঝখানে কি বসবে? মাঝখানে কি বসবে? তাহলে প্রথমত বিশেষ্য প্লাস বিশেষণ এই সূত্র যখনই মিলে যাবে তখনই মোটামুটি ড্যাম শিওর। তবু একবার দেখে নিতে হয়। তাহলে কি করবো তখন? কাজলের ন্যায় কালো, তুষারের ন্যায় শুভ্র। বোঝা গেছে কি যায়নি? নিচে স্টার দিয়ে তাহলে লিখে রাখো, উপমান কর্মধারয় সমাসে, উপমান কর্মধারয় সমাসে পূর্বপদ হবে বিশেষ্য, পূর্বপদ হবে বিশেষ্য, পরপদ হবে বিশেষণ। পূর্বপদ হবে বিশেষ্য, পরপদ হবে বিশেষণ। ক্লিয়ার? বোঝা গেছে কি যায়নি? ক্লিয়ার হয়েছে? নেক্সট আমরা যাবো তাহলে উপমিতটা। তাহলে স্যার কি করে হবে? আমি একটু আগেই বললাম উপমিত কর্মধারয় যখন করব না, তার সমাসবদ্ধ পদে দুটোই বিশেষ্য থাকতে হবে। কারণ সেখানে উপমিত আর উপমান উপস্থিত থাকবে। কোন সমাসে? উপমিত কর্মধারয় সমাসে কে উপস্থিত থাকবে? উপমিত আর উপমান। যার সম্পর্কে কিছু বলা হয় সে, আর যার সঙ্গে তুলনা করা হয় সে, দুজনে থাকবে। আমি একটা উদাহরণ দেখা গেল, দিলাম। এইবার প্রশ্ন উঠবে অনেকের মনে, কতবার বিশেষ্য ব্যাপারটা করবে? এখানেও তো দুটো বিশেষ্যই পদ আছে, পুরুষ বিশেষ্য, সিংহ বিশেষ্য। আমি বুঝবো কি করে যে এটা উপমিত কর্মধারয়? ভালো কথা, দ্বন্দ্ব সমাসে দুটো বিশেষ্য ছিল, সেখানে দুটো বিশেষ্য কি? সম্পর্কযুক্ত। বাবা মা, দাদা দিদি, ভাই বোন, কাকা কাকি, জ্যাঠা জেঠি, পাহাড় পর্বত, নদী নালা, সম্পর্কযুক্ত বিশেষ্য। এখানে কি তাই? সম্পর্কযুক্ত বিশেষ্য নেই, তাহলে দ্বন্দ্ব নয়। সেকেন্ড, আর কোথায় পেয়েছি? সাধারণ কর্মধারয় দুটোই বিশেষ্য, সেখানে সম্বোধনবাচক একটি বিশেষ্য পদ থাকে, মাস্টার মশাই, দাদা কাকু। পুরুষকে সিংহ বলে সম্বোধন করি নাকি আমরা? পুরুষকে কি সিংহ বলে সম্বোধন করি? করি না তো, তাহলে ওটাও বাদ। তাহলে এবার তৃতীয় অপশনে এসছি, আসার পরও ভাবতে হবে। কি ভাববো? ধরে নিলাম এটা উপমিত কর্মধারা, এবার ভাবতে শুরু করি। কি ভাববো? ন্যায় আর এই সাধারণ ধর্ম, এই দুটো নেই, তাহলে ন্যায়টাই বসাচ্ছি। পুরুষ সিংহের ন্যায়। এবার সাধারণ ধর্ম একটা ভেবে নি না, সঠিক যদি ভাবনা যায়। কি ভাবনা? পুরুষ সিংহের ন্যায় শক্তিশালী, পুরুষ সিংহের ন্যায় গাম্ভীর্যপূর্ণ, পুরুষ সিংহের ন্যায় বলবান। ভাবনায় কোনো ভুল আছে? ভুল নেই। আরো একটু ভাবনাকে একটুখানি বিস্তারিত করি। কোনো ব্যক্তিত্বকে আমরা আশুতোষ মুখোপাধ্যায়ের কথা জানি, তাকে কি বলতাম? কেন? তিনি কি বাঘ?
তাহলে তার চারিত্রিক বৈশিষ্ট্যে সেই জিনিসটি প্রকাশ পেয়েছে, এই জন্য তাকে বাংলার বাঘ বলে অভিহিত করেছি, তুলনা টেনেছি বাংলার বাঘের সাথে, ঠিক কিনা? উত্তম কুমারের সিনেমায় একজন বাবা থাকতেন, খুব রাসবাড়ি ব্যক্তিত্বের মানুষ। তো উত্তম কুমার এক একটা বইতে তাকেও বাঘ বলে বা সিংহ বলে সম্বোধন করেছে। তার মানে কি তিনি বাঘ বা সিংহ? তাহলে কেন করেছেন? এমন কিছু পুরুষ আছেন যাদের ব্যক্তিত্ব সিংহের সঙ্গে যায়। সিংহের যেরকম গর্জন, সিংহের যেরকম ক্ষমতা, সিংহের যেরকম বল, সেই রকম বল, ক্ষমতা, গাম্ভীর্য তার চরিত্রেও লক্ষ্য করা যায়। তাহলে তো আমি তুলনা টানতেই পারি। দুটো বিশেষ্য সম্পূর্ণ আলাদা। পুরুষ হচ্ছে মানুষ, সিংহ পশু, দুটো সম্পূর্ণ আলাদা বিশেষ্য। এবং মনে রাখতে হবে, এই উপমিত কর্মধারার ক্ষেত্রে বিশেষ্য দুটো পদ থাকলেও সম্পূর্ণ দুটো বিশেষ্য পদের পৃথক, মানে তাদের মধ্যে কোনো সম্পর্ক থাকবে না। তুলনা তখনই টানতে পারবো যদি এই রকম ভাবনাটা ভাবি, তবেই তুলনা টানতে পারবো, না হলে নয়। বুঝলে কি বুঝলে না? তাহলে এই যে যখন ভাবলাম, এইবার ভাবনাটা ঠিক হলো, এইবার কত দূর পর্যন্ত যেতে পারি? কত দূর পর্যন্ত যেতে পারি? উপমিত কর্মধারার ক্ষেত্রে এই পর্যন্ত যেতে পারি। অর্থাৎ এ আছে আর এ আছে, এবার শুধু তুলনাটা মেনে নেব। অর্থাৎ উপমিত কর্মধারার ক্ষেত্রে এটি আসবে না, আর উপমান কর্মধারার ক্ষেত্রে এ আসবে না। ক্লিয়ার কি ক্লিয়ার নয়? ক্লিয়ার কি ক্লিয়ার নয়? তাহলে কি লিখবো? পুরুষ সিংহের উপমিত আর এ দুটি উপমান। হ্যাঁ, ওটা নিয়ে আমার কোনো অসুবিধা নেই, সেটা নিয়ে আমার কোনো অসুবিধা নেই। সিংহের না, ন্যায় মাঝখানে দিলে কি করে হবে? পুরুষটা কি তাহলে সাধারণ ধর্ম? হ্যাঁ, ন্যায়টা কোথায় দিলে? মাঝখানে দিলে ভালো কথা। সিংহের ন্যায় পুরুষ, এখানে পুরুষটা যখন তুমি শেষে দিলে, তার মানে সেটা কি হয়ে গেল? সাধারণ ধর্ম হয়ে গেল। পুরুষটা কি সাধারণ ধর্ম? নিয়ম অনুযায়ী চলতে হয়। তোমার মনে হলো বসিয়ে দিলে তার কিন্তু হবে না। তুমি এটা করতে পারো, সিংহ পুরুষের ন্যায়, আমরা তা বলি না সাধারণত, পুরুষ সিংহের ন্যায়, তাই তো? তাহলে এইগুলি মাথায় রাখতে হবে। আর বারবার বলেছি, আগের দিনও বলেছি, আবারও আজকে বলছি, সূত্র শিখে চলে গেলেই সমাজ শেখা হয় না। সমাজে নিয়মিত প্র্যাকটিস করতে হয়। নিয়মিত মানে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে দুটো বই খুলে রাখা, খাতা খুলে রাখা, মাথায় যে নিয়ম আছে বারবার প্রতিদিন 15 মিনিট থেকে 20 মিনিট, 10 মিনিট দেখতে হবে। 10, 15, 20 মিনিট দেখতেই হবে প্রতিদিন। আমি 1 ঘন্টা 2 ঘন্টা বলিনি, 15 মিনিট বলেছি। একদম খুব সিরিয়াসলি 15 মিনিট যদি দেখা যায় তবেই কিন্তু হবে। তার কারণ অঙ্ক তো সবাই জানে, অঙ্কের সূত্র সবাই জানে। a+b² সূত্র এখানে জিজ্ঞেস করবে, এখানে 90% লোক বলে দেবে। কিন্তু 90% লোক 100 পায় না। কেন? অঙ্কটা নামাতে পারে না, পুরো অঙ্কটা নামাতে পারছে না। কেন? কেননা সূত্র তো জানি, কিন্তু অঙ্কের অ্যাপ্লিকেশনটা ঠিক হচ্ছে না, সেটাকে নামানোর যে প্রক্রিয়া সেটা হচ্ছে না। তা কেন? তার কারণ হলো প্র্যাকটিসের অভাব। যে যত প্র্যাকটিস করেছে সে তত বেশি অঙ্কগুলো সম্পর্কে ওয়াকিবহাল হয়েছে যে এই অঙ্কটা আচ্ছা, এই অঙ্কটাও এরকম হতে পারে, এই অঙ্কটা এই সূত্রে ফেললেও এইরকমভাবে করতে হবে, একটু আধটু এদিক ওদিক তো হতেই পারে, হয়েওছে। সমাসও কিন্তু অঙ্কের মতো, শুধু সূত্রটা শিখে বাড়ি চলে গেলে পায় না। এই যে আগের দিন প্রশ্ন করেছে, এই যে ও বলছে যে বিভক্তি যুক্ত থাকলে কি হবে, অতএব এই প্রশ্নগুলো আসবে এবং আসবে সঙ্গত কারণে যে আমাকে প্র্যাকটিস করতে হবে। সমাজ যদি কেউ এই সূত্র শিখে চলে গেলাম, পরের মঙ্গলবার খাতা বই পেড়ে আবার নিয়ে এলাম, তাহলে জীবনেও সমাজ শিখতে পারবে না।
পরিষ্কার কথাবার্তা। তাতে যদি কেউ মানে ভালো, তার মানে ওই অঙ্কের মতো অবস্থা, অঙ্কে একজন 100 পাচ্ছে একজন 60 পাচ্ছে, দুজনেরই মেধা একই, কিন্তু পাওয়ার কারণ কি, একজন প্র্যাকটিস করেনি আর একজন প্রচুর প্র্যাকটিস করার পরে প্রত্যেকটা অঙ্ক সম্পর্কে তার ধারণা জন্মে গেছে। সূত্র কিন্তু দুজনেই জানে। অতএব সূত্র শুধু জেনে গেলেই হবে না, বারবার বলছি প্র্যাকটিস করতে হবে। ক্লিয়ার কি ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? ক্লিয়ার হয়নি? হয়েছে তো না? বোঝা যায়নি? হয়ে গেছে। নেক্সট আমরা যাই, তাহলে আমাদের কর্মধারায় শেষ হয়ে গেল। নেক্সট সমাসে আমরা যাব। দেখ ভাই, হচ্ছে তো? হচ্ছে তো? হ্যাঁ ভাই, না আবার আমাকে বলতে হবে বিকেলবেলা, জানি না। একটা ট্রাইপড কিনতেই হবে, ট্রাইপডটা খারাপ হয়ে গেছে, ওর মধ্যে অনেক ঝড়ঝাপটা গেছে তো কিনবো। তুই একটা কাজ কর, বাড়ি যা, 5-7 হাজার টাকা আমাকে দিয়ে যা, এমনি পয়সা করি নেই, ঠিক না? এমনি কলেজ ব্যাচ তো নেই, সে তো বন্ধ হয়ে পড়ে আছে, ঠিক আছে? সেখানে খাওয়া, তুই হচ্ছে স্কুল ব্যাচ চলছে, তার মধ্যে 10 আর 12, এই টাকা তো ঠিকঠাক উঠছে তো, 9, 11, 8, মোটামুটি তো অল্প স্বল্প, ঠিক আছে? তাহলে এটিপিপিও এই যে গোলতাল দিয়ে পালিয়ে যাচ্ছে, বুঝতে পারছি। হ্যাঁ, এই এক সপ্তাহ যাচ্ছি, কি করব? কে যে দিচ্ছে আর কে যে দিচ্ছে নি অনলাইনে বোঝাও যাচ্ছে না। ওই একদিন করে ওদের পুরো শনিবার দিনটা পুরো ওদেরকে দিয়ে দিচ্ছে, 4খানা ব্যাচ হয়েছে ওদেরকে শনিবার পুরো দিই, শনিবার একদম বেরিয়ে যাই, খেয়ে দে করে আসি। যাই হোক, পরে চলে যাই আমরা প্রত্যেকটা সমাসেরই অর্থ আমরা জানছি, অতএব এরও অর্থ আমাদেরকে জানতে হবে। কি অর্থ? বহুব্রীহি শব্দের অর্থ হলো বহুব্রীহি, ব্রীহি মানে ধান, আছে যা মানে অনেক ধান আছে যার, সেই অর্থই হলো বহুব্রীহি। এর সঙ্গে সমাসের কোনো সম্পর্ক নেই, এটা মাথায় রাখতে হবে সব ক্ষেত্রেই। তাই এর যে মানে তার সঙ্গে যে সমাসের মানে মিলতে, সমাসটা মিলতেই হবে এমন কোনো কথা নেই। কিন্তু এর মধ্যে এমন কিছু থাকে যার সঙ্গে কিন্তু মিল একটা থাকবে। কি এক্ষেত্রেও আছে? এক্ষেত্রেও আছে যেটা, সেটা হচ্ছে যার। যার মানে ব্যক্তি, যার মানে ব্যক্তি, অর্থাৎ বহুব্রীহি সমাস মানে প্রথমেই আমার মাথায় ঢুকে যাবে ব্যক্তি, কোন ব্যক্তিকে পাবো। বোঝা গেল? কোন ব্যক্তিকে পাবো তার আগে আমি একটা ছোট্ট দিয়ে দিই, তথ্য দিয়ে দিই, যে তথ্যটা জানতেই হবে। সেটা হলো এই সমাসে তৃতীয় পদে অর্থ প্রাধান্য পায়। তৃতীয় পদের অর্থ প্রাধান্য পায় এই সমাসে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট তথ্য কিন্তু। তৃতীয় পদের অর্থ প্রাধান্য পায়। তৃতীয় পদ মানে স্যার, তৃতীয় পদ মানে আমরা একটুখানি উদাহরণে যাই। উদাহরণে যাই,
চারটে উদাহরণ লিখিয়াছি। একটি গৌরাঙ্গ, 2 নম্বরে দিয়েছি দশানন, 3 নম্বরে দিয়েছি বিনা পানি, 4 নম্বরে দিয়েছি ত্রিনয়নী। চোখ পড়লে সমাসবদ্ধ পদ যেটা দেওয়া থাকবে সেটাই যদি চোখ পড়ে, চোখ পড়ার সঙ্গে সঙ্গে যদি কোনো ব্যক্তির কথা মনে পড়ে, মানে সেটা ঠাকুর দেবতা হতে পারে বা বাস্তবের কোনো মনীষী হতে পারে, যদি কারোর কথা মনে পড়ে তাহলেই মনে করবে সেটা বহুব্রীহি সমাস। চারটের ক্ষেত্রে মনে পড়ছে কি? গৌরাঙ্গ, চৈতন্যদেব, দশানন রাবণ, বিনা পানি সরস্বতী, ত্রিনয়নী দুর্গা। তাহলে চারটের ক্ষেত্রেই প্রথমেই ব্যক্তির কথা মনে পড়ে গেছে, সেটা ঠাকুর দেবতা হতে পারে, মনীষী হতে পারে। এই যখনই ব্যক্তির কথা মনে পড়ে যাবে তুমি 100% শিওর হয়ে যাও যে এটি বহুব্রীহি সমাস। কি বুঝলে কি বুঝলে না? তৃতীয় পদ কেন? ওইটাই তো তৃতীয় পদ। কোনটা? গৌরাঙ্গ মানে যে চৈতন্যদেব, সেটা কি এখানে বলা যাবে? আমি যখন বার করব যখন এই যে যার, ক্লিয়ার? তার মানে গৌর অঙ্গ যার, দশানন দশ আনন যার, বিনা পানি, বিনা মানে বাদ্যযন্ত্র হাতে থাকে কার? ওই দেবী। তাহলে বিনা পানিতে যার, ত্রিনয়নী, ত্রিনয়ন যার। দুটো পদ আমি পেলাম, একটা হলো সমাসবদ্ধ পদ, আরেকটা হলো সমসমান পদ। তাহলে আমি বলেছি তৃতীয় পদের অর্থ প্রাধান্য পায়। আমার মনে ওই যে এসে গেছে না যে গৌরাঙ্গ মানে তো চৈতন্যদেব, কিন্তু সেটা কি লিখতে পারবো? পারবো না। ওইটা হচ্ছে তৃতীয় পদ। দশানন মানে রাবণ, ওইটা মনে এসে গেছে, ওইটা হলো তৃতীয় পদ। বিনা পানি মানে দেবী সরস্বতী, ওইটা মনে এসে গেছে, ওইটা হচ্ছে তৃতীয় পদ। ত্রিনয়নী মানে দেবী দুর্গা, ওইটা মনে এসে গেছে, ওটা হচ্ছে তৃতীয় পদ। তার মানে তৃতীয় পদের অর্থটা প্রাধান্য পাচ্ছে। আবারও বলছি, তৃতীয় পদ মানেই ওই ব্যক্তি যিনি ঠাকুর দেবতা হতে পারেন, যিনি কি বলে মনীষী হতে পারেন, যে কোনো ব্যক্তিত্ব হতে পারেন। ওই যে মনে এসে গেল, তার মানেই বুঝতে হবে এটি হলো বহুব্রীহি সমাস। আর যখনই এটা স্যাঙ্গুইন, তার মানেই যার, তার মানেই যার। ব্যাস এবার বসে দিচ্ছি তো আমি এই জন্য। এবার গৌরঙ্গ যার, মানে পৃথিবীতে যত সাদা চামড়ার মানুষ আছে সবাইকে আমরা বলতে পারি গৌরাঙ্গ। কিন্তু ওই যে বললাম সবাইকে বলতে পারি বটে, এই শব্দেও সেই মানেটাই হচ্ছে যে সবাইকে গৌরাঙ্গ বলো যারা ফর্সা, এইটাতেও তাই মানে বোঝায়। কিন্তু তৃতীয় পদটাতে এই সঙ্গে সঙ্গে অর্থটা চেঞ্জ হয়ে যায়। কি না, একজনকেই বোঝায়, ওনাকেই আমি চিনি, এবং তখনই মানে আমার ধারণা একদম সত্য হয়ে যায় যেটা বহুব্রীহি সমাস। ক্লিয়ার কি ক্লিয়ার নয়? বোঝা গেছে? তাহলে এবার বহুব্রীহির সাথে ভাগ নেই? অবশ্যই আছে। আমরা ভাগগুলো দেখাই এবং তার মধ্যে এগুলো পড়ে আছে। দেখো ভাগ কি কি আছে বহুব্রীহি সমাসে। না এইখানে দেখাই বহুব্রীহি সমাসে কি কি ভাগ আছে। সাধারণ, তোমাদের বইতে অনেক সময় এই সাধারণকে অনেক রকম নাম ফাম দিয়েছে, আমি ওইসবে যাচ্ছি না এবং তোমাদেরও যাওয়ার দরকার নেই। সাধারণ বহুব্রীহি বলবে, কিচ্ছু অসুবিধে নাই। সাধারণ সংখ্যাবাচক, সংখ্যাবাচক, ব্যতিহার, সহার্থক, নং, মধ্যপদন।
সাধারণ বহুব্রীহি, সংখ্যাবাচক বহুব্রীহি, ব্যতিহার বহুব্রীহি, সহার্থক বহুব্রীহি, নং বা না বহুব্রীহি এবং মধ্যপদ লোপী বহুব্রীহি। দেখো, হ্যাঁ না না, আমি আগেই তো বললাম এই যে সাধারণের অনেক রকম করে পার্টিশন করেছে, আমি ওই পথে যাচ্ছি না, তোমারও যাওয়ার দরকার নেই, ওইগুলোকে সব সাধারণ করে দিও। ওই জন্যই তো বলে দিলাম যে ওইগুলোকে সাধারণ করে দিও, তার কারণ ওই পাঠে মানে পরীক্ষার খাতাতেও বলে না, ঠিক আছে? সমানাধিকরণ এরকম দেওয়া আছে সম্ভব, কিছু দরকার নেই। অত পেঁচিয়ে তো লাভ নেই, যেখানে প্যাঁচ নেই শুধু শুধু পেঁচিয়ে লাভ কি আছে? আমরা এই দুটো ভাগকে দেখে নিচ্ছি, সাধারণ আর সংখ্যাবাচক। দেখো, সাধারণ সংখ্যাবাচকের মধ্যে পার্থক্যটা দেখতে পাবে। সংখ্যাবাচকটা আগে দেখে নিলেই সাধারণটা পেয়ে যাবে। দেখো এইটার ক্ষেত্রে আর এইটার ক্ষেত্রে দেখো, গোড়ায় সংখ্যা আছে কি নেই? আছে তো গোড়ায় সংখ্যা। তাহলে সমাসবদ্ধ পদের গোড়ায় সংখ্যা থাকবে কিন্তু ব্যক্তির কথা মনে হয়, তখনই সংখ্যাবাচক বহুব্রীহি। পার্থক্য দেখিয়েছিলাম কোথায়? দ্বিগু সমাসের সাথে। এখানে দশানন, ওখানে বললাম 10 দিক। 10 দিক বললে তোমার ব্যক্তির কথা মনে পড়ে? পড়ে না তো। ত্রিনয়ন, ত্রিনয়ন বললে কি ব্যক্তির কথা মনে পড়ে? ত্রিনয়ন, নয়ন মানে তো শুধু চোখটাকে বোঝাচ্ছে, তবে মানুষটাকে বোঝাচ্ছে না। তাই ত্রিনয়ন বললে কেবল নয়নের কথা মনে পড়ছে। তখন দিক, তখন কি বলেছি? ওই জন্য 10 দিকের সমাহার, ত্রি বা 3 নয়নের সমাহার, তাহলে তখন কি হয়ে গেল? দ্বিগু সমাস। যখন ব্যক্তির কথা মনে পড়লো, দশানন বলার সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল রাবণ। অতএব 10 আনন যার মানে সংখ্যাবাচক বহুব্রীহি। ত্রিনয়নী বলার সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল কি না? দেবী দুর্গার কথা। তার মানে মনে পড়ে গেছে মানে আর কোনো কিচ্ছু নেই, তার মানে ত্রিনয়ন যার দেবী দুর্গা সংখ্যাবাচক বহুব্রীহি। কি বোঝা গেছে কি যায় না? তাহলে লিখে রাখো স্টার দিয়ে, সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের ক্ষেত্রে, সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের ক্ষেত্রে সমাসবদ্ধ পদের পূর্ব পদে, সমাসবদ্ধ পদের পূর্ব পদে, সমাসবদ্ধ পদের পূর্ব পদে সংখ্যা থাকলেও, সংখ্যা থাকলেও পরপদকে সঙ্গে নিয়ে, পরপদকে সঙ্গে নিয়ে কোনো দেবদেবী বা কোনো মানুষের কথা স্মরণ করা হবে, কোনো মানুষের কথা স্মরণ করা যাবে, কোনো মানুষের কথা স্মরণ করা যাবে। তাহলে এখানে কোনটা কোনটা সংখ্যাবাচক বহুব্রীহি? 10 আনন যার, লিখে রাখো পাশে খাতায়, সংখ্যাবাচক বহুব্রীহি। আর ত্রিনয়নী, ত্রিনয়ন যার সংখ্যাবাচক বহুব্রীহি। তাহলে এই দুটি হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি। ক্লিয়ার কি ক্লিয়ার নয়? ক্লিয়ার। তাহলে পড়ে রইল আর দুটো, গৌরাঙ্গ বীণাপাণি। কেন সাধারণ বহুব্রীহি? এক্ষেত্রে সংখ্যা নেই কিন্তু কোনো ব্যক্তির কথা বা কোনো দেবীর কথা মনে পড়ছে, অর্থাৎ তৃতীয় পদ মনে পড়ছে, তাই তো? তাহলে আবার এবার লিখে রাখো, সাধারণ বহুব্রীহি সমাসের ক্ষেত্রে, সাধারণ বহুব্রীহি সমাসের ক্ষেত্রে সমাসবদ্ধ পদটিতে, সমাসবদ্ধ পদটির, সমাসবদ্ধ পদটির যে অর্থ প্রাধান্য পাবে, সমাসবদ্ধ পদটির যে অর্থ প্রাধান্য পাবে তাতে কোনো দেবদেবী
বা ব্যক্তির কথা মনে আসবে, তাতে কোনো দেবদেবী বা ব্যক্তির কথা মনে আসবে। এক্ষেত্রে তাহলে এই দুটোই লিখে রাখো, সাধারণ বহুব্রীহি সমাস। উদাহরণ বারবার বইতে দেখবে, আমি বারবার একই কথা বলছি, কারণ আছে। সূত্র শুধু শিখে গেলাম, আজকে শুনে গেলাম, স্যার হেভি বকে দিয়েছে, আমি হেভি শুনে নিয়েছি, বাড়ি চলে গেছি। বাড়িতে গিয়ে বাঙ্কে খাতা তুলে আবার 7 দিন পরে ঝেড়ে মুছে নিয়ে আসলাম, আমি পড়তে এসেছি, হেভি ব্যাপার, কিন্তু তাতে কোনো লাভ নাই। বুঝলে, আসল কাজের কাজটা করতে হবে। আমি রেডি করে মাঠে নামিয়ে দিতে পারি, খেলতে তোমাকেই হবে। আর খেলার জন্য যাবতীয় প্র্যাকটিসের সময় আমি হুইসেল বাজাতে পারি, এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, কিন্তু প্র্যাকটিস নিজেকেই করতে হবে এবং সর্বোত্তম চূড়ায় নিজেকেই উঠতে হবে। ক্লিয়ার কি ক্লিয়ার নয়? হয়েছে? তাহলে আমরা সাধারণ এবং সংখ্যাবাচক দুটো বহুব্রীহি পেলাম। নেক্সট আমাদের ব্যতিহার বহুব্রীহি। কিছু সমাস আছে চোখ ফেললেই বোঝা যায় যে এটা ওই সমাস। অবশ্য যারা বই কোনোদিন খুলেনি তারা কি করে বুঝবে? তাদের তো জানার কথা নয়, কারণ তারা অন্য পৃথিবী, অন্য গ্রহের মানুষ, তাদের জানার কথা না। তো তোমরা যদি এই গ্রহেই থাকো তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে। কি করে বুঝবো স্যার? ব্যতিহার বহুব্রীহি হলো এরকম একটা সমাস, চোখ পড়লেই বোঝা যাবে এটা ব্যতিহার বহুব্রীহি। কেন? একই পদের পুনরাবৃত্তি, এরকম আর নেই সমাস। যেরকম লাঠা লাঠি, হাতা হাতি, চুলো চুলি। চুলো চুলিটা দিলাম, এটা একটু কঠিন বলে, তাই মানে লেখার ক্ষেত্রে কঠিন। গড়া গড়ি, এরকম যত আছে, হাসা হাসি, কোলাকুলি, গলা গলি, এরকম যত আছে সব হচ্ছে ব্যতিহার বহুব্রীহি। বুঝা গেল? চোখ ফেললে এটা তো চেনা তো যাবে রে বাবা, যেটা ব্যতিহার বহুব্রীহি। এবার কি করে করতে হয় তার জন্যই আবার বলছি যে উদাহরণ দেখতে থাকো, আমি এগুলো দেখিয়ে দিচ্ছি। মোটামুটি করতে 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 গিয়ে বলছি, বললাম প্র্যাকটিস করতে করতে দেখবে হ্যাবিচুয়েট হয়ে যাবে যে এইটা হলে এইরকম ভাবে লিখতে হয়। যেমন এক্ষেত্রেও আমরা কি কিরকম ভাবে করি, যেমন লাঠালাঠি, লাঠিতে লাঠিতে যে লড়াই। হাতাহাতি, হাতে হাতে যে লড়াই। চুলো চুলি কি হয় বলি? না স্যার, চুলে চুলে কি করে হবে? পরস্পরের চুল টেনে যে লড়াই, পরস্পরের চুল টেনে যে লড়াই, তাই হয় তো? আমরা তাই বলি তো, এ ওরটা ধরে টানে, সে তারটা ধরে টানে, তবে তো মারাম চুলে টানাটানি হবে, না হলে কি করে হবে? সাধারণ ক্ষেত্রে মেয়েরা এটা করে, ছেলেরা খুব কমই করে চুলে, ছেলেরা ঝুসুম ঝাসুমেই বেশি অভ্যস্ত হয়। যাই হোক, কি করে দেখা যাবে, বিখ্যাত সরকার করে আমি জানি। গড়াগড়ি কি হবে? এই গড়াগড়ি শব্দটা রবীন্দ্রনাথ ব্যবহার করেছিলেন প্রথম বলাই গল্প। বলাই বলে তার একটা গল্প আছে, সেই গল্পে প্রথম করেছিলেন, আমি ঘাসে গড়াগড়ি খাচ্ছিলাম, গড়িয়ে গড়িয়ে যে চলা, গড়িয়ে গড়িয়ে যে চলা। চেনার উপায় আছে কিন্তু লেখার কোনো নিয়ম নেই। অতএব তোমাকে বারবার প্র্যাকটিস করতে করতে ব্যাপারটা এসে যাবে যে এইরকম লিখতে হয়। মোটামুটি এটা বোঝাই যাচ্ছে যেরকম লিখতে হয়। যখনই দেখা গেল হয়তো লাঠালাঠির জায়গায় দেওয়া যে ফাটাফাটি, তাহলে ফাটিয়ে ফাটিয়ে যে ফাটিয়ে দিয়ে যায়, তাই না? তাহলে এইরকম গলাগলি, গলাগলি মানে গলায় গলায় যে আলিঙ্গন, তখন তো মারপিট হবে না। গলাগলি মানে যে মারপিট, গলাগলি মানে গলায় গলায় যে আলিঙ্গন। আবার তোমার কোলাকুলি দিয়ে দিল, তারা নিশ্চয়ই তখন বলতে পারবে কোলে কোলে যে আলিঙ্গন, তাই না? কোলাগুলি মানে গুলিতে গুলিতে যে লড়াই,
গোলাগুলি হচ্ছে মানে কি ওখান থেকে গুলি ছুটছে এখান থেকে গুলি ছুটছে তাই তো মানে তার মানে কি তাহলে গুলিতে গুলিতে যে লড়াই ক্লিয়ার এরকম যত আছে আপনি দেখলেই কিন্তু চিনতে পারবেন যেটা ব্যতিহার বহুব্রী কেন এটা আর এরকম আর কোনো সমাসে নেই যে একই শব্দের পুনরাবৃত্তি আর কোনো সমাসে নেই কেবল ব্যতিহার বহুব্রীতে রয়েছে ক্লিয়ার কি ক্লিয়ার নয় ক্লিয়ার বুঝে দিই নেক্সট তোলা হয় সবার হ্যাঁ হাঁটাহাঁটি হানাহানি হানাহানি হচ্ছে হন্যে হয়ে যে লড়াই হন্যে হয়ে যে লড়াই হানাহানি মানে হন্যে হয়ে যে লড়াই হচ্ছে যে মানে বললাম না মানে সব মিলবে না কিন্তু মানে তোমাকে ওই পড়ে 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 ঠিক করতে হবে হন্যে মানে আমি মানে একদম কি বলবো ব্যাকুল হয়ে গেছি মানে ওকে হারাতেই হবে যুদ্ধে হয়ে গেল ওকে যুদ্ধে হারাতেই হবে এইটা নেক্সট যাই নেক্সট আছে কি সহার্থক বহুব্রী এটাও দেখলে চেনা যাবে যাদের চোখ একটু পরিষ্কার যারা প্র্যাকটিস করেছে তারা দেখলেই চিনতে পারে যেরকম দেখো আমি দেখাই এখানে সমাস স্বনাম স্বজাতি কমন কিছু দেখতে পাচ্ছ এখানে স এইখানে নামটা দেখাবে সহার্থক দন্তেস্ব যুক্ত অর্থ তার মানে ওই সমাসটার ক্ষেত্রে পূর্ব পদে হয় দন্তেস্ব থাকবে নয় দন্তেস্বয় ব থাকবে পরপদটা অর্থপূর্ণ হতে হবে স যুক্ত অর্থপূর্ণ এই জন্য সহার্থক বুঝলে কি বুঝলে না দন্তেস্ব বা দন্তেস্বয় ব তারপরে অর্থপূর্ণ হতে হবে আমি এখানে সমাস লিখেছি সনাম লিখেছি সজাত লিখেছি স্বজাতি লিখেছি সব সগুলো সরিয়ে দাও মানে আছে তো মাস নাম জাতি আছে তো বললাম সরল দন্তেস্ব তো আছে দন্তেস্ব র ল হবে কেন বলো দেখি রলের কোনো মানে আছে নাকি তাহলে হবে না বোঝা গেল ব্যাপারটা তাহলে যখন অর্থপূর্ণ হতে হবে কোনটা পরপদটা আর পূর্বপদ কি হবে দন্তেস্ব বা দন্তেস্বয় প করবো কি করে অত্যন্ত সিম্পল ব্যাপার যখনই জেনে গেলাম এটা সহার্থক বহুব্রী আমি বুঝে গেছি পড়াটা অত্যন্ত সহজ প্রথমে পরপদটা লিখবি মাসের এইবার অঙ্কের মতো কমন দিতে হবে শহীদ বর্তমান এই শহীদ বর্তমানটা কোথা থেকে এলো এই দন্তেস্বয়ের জন্য এবার দেখো নামের শহীদ বর্তমান জাতির শহীদ বর্তমান শহীদ বর্তমানটা কমন শুধু বর্তমান নয় শহীদ বর্তমানটাই কমন সজল দন্তেস্বয় ব বর্গের জল সজল কি হবে জলের সহিত বর্তমান ইয়ার সূত্রটা এখন জেনে গেছি আমি হেভি বব খুশি আবারও বলছি যে 7 দিন দেখবেনই সে পরের সপ্তাহ আমি যখন জিজ্ঞেস করবো বলতে হবে কারণ সব উড়ে চলে গেছে মাথা থেকে ক্লিয়ার সহার্থক বহুব্রী ক্লিয়ার নেক্সট নং বহুব্রী বা না বহুব্রী নং বা না আমরা এরকম একটা কথা শুনেছিলাম না কোথায় তৎপুরুষে শুনেছিলাম না বা নং তথা না বা নং তৎপুরুষের সঙ্গে না বা নং বহুব্রীহির কোনো পার্থক্য নেই তাহলে স্যার পার্থক্য নেই আবার পার্থক্য আছে সূক্ষ্ম পার্থক্য একদম না বা নং তৎপুরুষে বলেছিলাম যে সমাসবদ্ধ পদের গোড়ায় অ অন অনা লীর দূর দূর বি বে কর ইত্যাদি বসবে এখানেও বলছি ইত্যাদি বসবে এগুলোই বসবে
তাহলে স্যার পার্থক্য কি হলো? এগুলো বসলো। তারপরেরটাই তো টুইস্ট। তারপরে যেটা বলবে সেটাই ব্যক্তি বোঝা যাবে কোথায়, কারণ প্রথমেই বলেছি বহুব্রীহি মানেই ব্যক্তি, আর না বা নং তৎপুরুষে ব্যক্তি নয়, বস্তু। দেখাই ব্যাপারটা, উদাহরণ দিলেই ব্যাপারটা হয়ে যাবে। যেমন ধরো বললাম বেহিসাবি, বললাম অনাবৃষ্টি, বে অনা, বুঝেছে? আছে তো উপরে। এদের জন্য আমরা কি নিতে হয়? এদের জন্য নয়, নেই, নহে, না জাতীয় শব্দ নিতে হয় এদের জন্য। এবার হিসাবি যখন বলছি তাহলে কি বোঝায়? ব্যক্তি। তাহলে নয় হিসাবি যিনি, তাই বলবো তো? এই হিসাবি বলতে তাই বলবো তো? নয়টা সামনেই বসাতে হবে, কিন্তু নয় পিছনে বসালে হবে না। এর জন্য নয় আসছে, এর জন্য নয় আসছে, মানে এদের প্রত্যেকের জন্য নয়, নেই, নহে, নচে, নতুবা যেটা অর্থভিত্তিক বসবে সেটাই বসাতে হবে। নেই যার কি করে হলো? এখানে হিসাবই বলেছে, তাহলে যে হিসাবই নয় তাকেই তো বেহিসাবি বলে। হিসাবই নয় মানে সে গুছিয়ে গেছে না, তার ব্যক্তিটাকে তো আনতে হবে। বুঝে গেল? এবার অনাবৃষ্টি কি বলবো ভাই? নয় বা নেই, নেই বৃষ্টি, তাহলে এক্ষেত্রে এলো ব্যক্তি। তাহলে এটা 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 কি আর এটা কি? এটা কি? এটা না তৎপুরুষ, এটা কি? নং বহুব্রীহি। ক্লিয়ার কি ক্লিয়ার নয়? বুঝে গেল? তাহলে দুটোর ফাংশন একই, শুধু পার্থক্য এটা ব্যক্তি, এটা ব্যক্তি নয়। স্যার বস্তু হলে কি হবে? নি হবে, বস্তু হলেও হবে, কিন্তু সেক্ষেত্রে যা, যার এগুলো থাকতে হবে। যদি বস্তুও হয় তাহলে যা বা যার থাকতে হবে, তবে গিয়ে না বহুব্রীহি লেখা যাবে, না লেখা যাবে না। যেমন ধর আমি যদি লিখি যে দুর্লক্ষ, দূর আছে, লক্ষ্য আছে, আমি কি বলতে পারি? নেই লক্ষ্য, এটা লিখতে পারি, আবার এটাও লিখতে পারি, নেই লক্ষ্য যার। দুটোই কিন্তু ঠিক হবে, ভুল হবে না কিন্তু, কারণ এখানে দুর্লক্ষ্য মানেটায় নেই লক্ষ্যতেও শেষ করে দেওয়া যায়, তাহলে না তৎপুরুষ লিখবো। যখন যার, নেই লক্ষ্য যার মানে সেও দুর্লক্ষ্য, সেটা তাহলে সেক্ষেত্রে কি লিখবো? না। ক্লিয়ার কি ক্লিয়ার নয়? অসুস্থ মানে তো মানে ব্যক্তিকেই বোঝাচ্ছে। অসুস্থ মানে ব্যক্তি, কিন্তু তুমি এখানে ব্যক্তি পর্যন্ত টানতে পারবে? ব্যক্তিকে বোঝাচ্ছে ঠিকই, কিন্তু নির্বিশেষ ব্যক্তিকে বোঝাচ্ছে আসলে। তুমি অসুস্থ, আমি অসুস্থ, ও অসুস্থ, সে অসুস্থ, তাহলে একজনকে বোঝাচ্ছে কি? এই সেই মানে একজনকে বোঝালো কিন্তু নয় হিসাবই যিনি। এবার এরকম অনেক ব্যক্তি হতে পারে, কিন্তু একজনকে বুঝিয়ে। অসুস্থ মানে তুমি বলতে পারবে? বলতে পারবে। কি বলবো? নয় সুস্থ যে, হলো? তাহলে সেক্ষেত্রে আমরা না বহুব্রীহি করতে পারি, আবার তৎপুরুষও কেউ করতে পারে। সে কি বলতে পারে? নয়। বোঝা গেছে কি জানি? ক্লিয়ার? ওই জন্য না তৎপুরুষ না বহুব্রীহি খুব মাইন্ডুডলি করবে। মানে করে দিলাম হঠাৎ করে হয়ে গেল তা কিন্তু নয়, খুব মাইন্ডুডলি, মানে একদম সূক্ষ্মতম পার্থক্য হয়ে রয়েছে। কোনোটা যাবে, কোনোটা যাবে না। ঠিক আছে? এবার আমি একদম ডেফিনিটভাবে বলে দিতে পারবো না যে কোনটা যাবে আর কোনটা যাবে না। এগুলো ওই যে আবারও বলছি, উদাহরণ দেখতে দেখতে, সূত্র দেখতে দেখতে হবে। ক্লিয়ার? লাস্ট অফ দি লিস্ট, মধ্য পদলোপী বহুব্রীহি। মধ্য পদলোপী বহুব্রীহি আমার বাংলাতে আছেই তো 8-10টা। বুঝেছো? উদাহরণই আছে 8-10টা। তো 8-10টা মুখস্থ করে নিলেই তো হয়, আর দেখতে একই রকম। এই জন্য আমি কয়েকটা লিখে দিচ্ছি,
আর বই দুটো বই মিলিয়েই পেয়ে যাবে, প্র্যাকটিস করতে করতে এমনি পেয়ে যাবে। কীরকম দেখতে দেখে নাও, তাহলে নিজেরাই করতে পারবে। কীরকম দেখতে? দেখতে এইরকম। মীনাক্ষী, হেনাক্ষী, বিড়ালাক্ষী, বুঝতে পেরেছো দেখতে কিরকম? বুঝতে পেরেছো এবার দেখতে কিরকম? হ্যাঁ, এই দেখতে পেয়ে গেলাম তো, দেখতে কিরকম। মিন মানে কি? পক্ষী মানে চোখ। এনা মানে কি? হরিণ। পক্ষী মানে কি? এটা তো বুঝতেই পারছো আশা করি। বিড়াল। তাহলে এবার লেখাটা কিরকম হবে স্যার? একটা দেখে দিলেই সবগুলো পেরিয়ে যাবে। দেখি, মিনের, পক্ষীর, ন্যায়, পক্ষী, যা। মিনের, অক্ষীর, ন্যায়, অক্ষী, যার। যার আসতে হবে তো, মধ্য বদলবি হোক না, কিন্তু বহুব্রীহি তো বটে। তাহলে এটা কি হবে? এটা কি হবে? আমাকে কেন বকাচ্ছ? এটা কি হবে?